পরিবেশবিদ্যার আরেকটি নতুন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওতে আলোচনা করব এসএলএসটি মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। এই তথ্যগুলো পরিবেশবিদ্যা বিষয়কে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। তো এর আগের পার্টে অর্থাৎ পার্ট 6-এ 30টা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছিল। আজকে তার পরের প্রশ্নগুলি আলোচনা করে দিব। তো আপনাদের বলো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আর যে তথ্যগুলো এখানে রাখা হয়েছে সেগুলো মনে রাখতে পারলে আশা করি এখান থেকে আপনারা প্রচুর প্রশ্ন কমন পাবেন। তো তার আগে একটা বলবো যে আপনারা যদি এর আগের পার্টের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই প্লেলিস্টে যান। সেখানে এসএলএসটি নামে একটা প্লেলিস্ট দেওয়া আছে। সেই লিস্টের মধ্যে আপনারা প্রচুর পরিবেশবিদ্যার প্রচুর ভিডিও আপনারা পাবেন। তো শুরু করা যাক আজকের ভিডিও প্রশ্ন এই তথ্যগুলো নিয়ে। তো দেখুন, যে তথ্যগুলো রাখা হয়েছে এই তথ্যগুলো হয়তো পরীক্ষায় প্রশ্ন আকারে থাকবে, আর আপনাদের পরীক্ষায় যে প্রশ্নগুলো থাকে সেগুলো এমসিকিউ টাইপ প্রশ্ন, যেগুলো 4টার মধ্যে একটা উত্তর সঠিক উত্তরটা লিখতে হয়। তো এখানে যে তথ্যগুলো আমি তুলে ধরেছি এই তথ্যগুলো কিন্তু আপনাদেরকে খুব সুন্দরভাবে মনে রাখতে হবে। দেখুন, প্রথম যে তথ্যটা আছে কি, যে অসম্পূর্ণ বাস্তুতন্ত্র সমুদ্রের গভীর অংশে দেখা যায়। তো এখান থেকে হয়তো প্রশ্ন করে দিবে যে অসম্পূর্ণ বাস্তুতন্ত্র দেখা যায় কোথায়, 4টা অপশান দিয়ে দিল, তার মধ্যে আপনাদেরকে বাছাই করে লিখতে হবে সমুদ্রের গভীর অংশে দেখতে পাওয়া যায়। কেননা সমুদ্রের গভীর অংশে কি খাদক, প্রাথমিক খাদক, গৌণ খাদক, প্রগৌণ খাদক সবগুলোই দেখা যায়, কিন্তু সমুদ্রের গভীরে উৎপাদক দেখা যায় না। কি দেখা যায় না? উৎপাদক দেখা যায় না। সেখানে সূর্যের আলোক পৌঁছায় না, তার জন্য কিন্তু সেখানে উৎপাদক জন্মায় না। অর্থাৎ উৎপাদক বলতে কি সবুজদ্বীপ সেখানে থাকে না। তাই এই যে সমুদ্রের গভীর অংশের বাস্তুতন্ত্র সেটাকে অসম্পূর্ণ বাস্তুতন্ত্র বলা হয়ে থাকে। তাছাড়া আরেকটা হয় উদাহরণ, যেটা হচ্ছে কি গুহা, অর্থাৎ পাহাড়ের গুহাটাও একটা কিন্তু অসম্পূর্ণ বাস্তুতন্ত্রের একটা উদাহরণ। নেক্সট কি আছে প্রশ্নটা, যে ভারত ওরিয়েন্টাল ভৌগোলিক অঞ্চল অন্তর্গত। এখান থেকে পরীক্ষা থাকতে পারে যে ভারত কোন ভৌগোলিক অঞ্চলের অন্তর্গত। তো এখানে অপশান থাকতে পারে 4টা অপশান দিল, তারা সেটা সঠিক উত্তর কি ওরিয়েন্টাল ভৌগোলিক অঞ্চলের অন্তর্গত। নেক্সট 33 নম্বর প্রশ্ন কি আছে, কেরালার স্থানান্তরিত কৃষির নাম হচ্ছে পনম। কেরালায় যে স্থানান্তরিত কৃষিকাজ করে থাকে চাষিরা, তার নাম কি? পনম। অন্ধ্রপ্রদেশে পডু, এরকম নাম দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায়। নেক্সট যেটা হচ্ছে 34 নম্বর কি, ইকো লেভেলিং সর্বপ্রথম শুরু হয় জার্মানিতে, সেটা হচ্ছে 1978 সালে। 1978 সালে জার্মানিতে সর্বপ্রথম ইকো লেভেলিং শুরু হয়। সেটা সালটা আপনাদের মনে রাখতে হবে, 1978। আর এখান থেকে প্রশ্ন থাকতে পারে সর্বপ্রথম ইকো লেভেলিং শুরু হয় কোথায়, তো জার্মানি অপশন দিয়ে দিল। তার সঙ্গে ইন্ডিয়া, বাংলাদেশ, হয়তো আরেকটা ইউএসএ, এরকম 4টা অপশান দিবে। সেখান থেকে আপনাদের একটা অপশান বাছাই করতে হবে। নেক্সট দেওয়া আছে কি, শব্দ মাপক যন্ত্রের নাম। শব্দ পরিমাপক হবে এখানে, যন্ত্রের নাম কি? অ্যাক্টিভ ব্যান্ড অ্যানালাইজার। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, কেননা বিগতবার এসএলএসটি পরীক্ষায় প্রশ্নটা এসেছিল। অ্যাক্টিভ ব্যান্ড যন্ত্র সাহায্যে কী পরিমাপ করা হয়? তো শব্দ পরিমাপ করা হয়ে থাকে। আচ্ছা, নেক্সট যে প্রশ্নটা আছে কি, 36 নম্বর প্রশ্ন কি আছে, ব্যাসেল কনভেনশন হয়েছিল 1989 সালে। মোস্ট ইম্পর্টেন্ট আজকের কোশ্চেন অফ দ্য ডে, যে ব্যাসেল কনভেনশন হয়েছিল কত সালে? সেটা হচ্ছে 1989 সালে। 4টা হয়তো অপশান দিয়ে দেবে, যেটা সঠিক অপশানটা আপনাদেরকে বাছাই করতে হবে। সাল দিয়ে জিজ্ঞাসা করল কোন ব্যাসেল কনভেনশন কোথায় হয়েছে, কবে হয়েছিল। তো 1989, 1988, 1992, এরকম দিয়ে দিল 4টা অপশান, তার মধ্যে আপনাদেরকে একটা সঠিক উত্তর বাছাই করতে তখন লিখতে হবে। নেক্সট, পশ্চিম মেদিনীপুর জেলায় আরাবাড়ি বনাঞ্চল অবস্থিত। তো সেখানে কি আরাবাড়ি বনাঞ্চলে কী হয়েছিল? জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, JFM, অর্থাৎ জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট সেখানে দেখা দিয়েছিল। অর্থাৎ কি, পশ্চিম মেদিনীপুর জেলায়, আগে তো অবিভক্ত মেদিনীপুর জেলা ছিল, এখন সেটা ভাগ হয়ে পশ্চিম মেদিনীপুরের সেই অংশটা পড়ে গেছে। অর্থাৎ পশ্চিম মেদিনীপুর জেলায় আরাবাড়ি বনাঞ্চলে অবস্থিত। সেটা কিসের জন্য বিখ্যাত? সেটা যুগ্ম যেটা হচ্ছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের জন্য বিখ্যাত। নেক্সট 38 নম্বর যে প্রশ্ন আছে, যে শক্তি ব্যবহার করে দূষণের পরিমাণ কমানো যায় তাকে ক্লিন টেকনোলজি বলে। যে শক্তি ব্যবহার করে দূষণের পরিমাণ কমানো যায় বা হ্রাস করা যায় তাকে ক্লিন টেকনোলজি বলে। যেমন হচ্ছে সৌরশক্তি, বায়ু, বিদ্যুৎ শক্তি, এগুলোতে কি হয়? দূষণের মাত্রা একেবারেই হয় না বলে চলে, তাই এই সমস্ত শক্তিকে ক্লিন টেকনোলজি বলা হয়। নেক্সট 39 নম্বর প্রশ্ন কি আছে, দুটি অবলুপ্ত প্রাণী হলো মধ্য আমেরিকার হার্লিকুইন ব্যাঙ এবং মরিশাসের ডোডো পাখি। এই মরিশাসের ডোডো পাখি হয়তো অনেকেরই জানা আছে, কিন্তু এই হার্লিকুইন ব্যাঙ এটা সম্পর্কে আপনাদের কিন্তু এক্সট্রাভাবে মনে রাখতে হবে। অর্থাৎ মধ্য আমেরিকার যে হার্লিকুইন ব্যাঙ পাওয়া যায়, মানে ব্যাঙ, সেটা কিন্তু লুপ্ত প্রাণী, একেবারে আর দেখা যায় না। অর্থাৎ বিগত 50 বছর ধরে এই ব্যাঙকে দেখা যায়নি, বা মরিশাস দ্বীপের যে ডোডো পাখি সেটাও কিন্তু দেখা
যায়নি। নেক্সট 40 নম্বর প্রশ্ন কী আছে, যে ভারতের হাতি প্রকল্প কর্মসূচি গৃহীত হয়, সেটা হচ্ছে 1992 সালে। আজকের কোশ্চেন অফ দ্য ডে, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যেটা হচ্ছে ভারতের হাতি প্রকল্প কর্মসূচি গৃহীত কত সালে? 1992 সালে। নেক্সট প্রশ্ন যেটা হচ্ছে, ক্যাটালাইটিক কনভার্টার হলো বায়ু দূষণ নিয়ন্ত্রণকারী যন্ত্র। ক্যাটালাইটিক কনভার্টার কি? সেটা হচ্ছে বায়ু দূষণ নিয়ন্ত্রণকারী একটা যন্ত্রের নাম হচ্ছে ক্যাটালাইটিক কনভার্টার। এগুলো সাধারণত কি যানবাহনের মধ্যে ব্যবহার করা হয়। যানবাহনে কি হচ্ছে, যে যানবাহন থেকে যে কার্বন মনোক্সাইড বার হয়, সেই কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড এবং জলে রূপান্তরিত করে এই যন্ত্র কী করছে, বায়ুমণ্ডলের মধ্যে ছেড়ে দেয়। তাই এই যন্ত্র কী করছে, যে বায়ু দূষণ মানে কমাতে সাহায্য করে। অ্যাকচুয়ালি বায়ু দূষণ খুব কম এই যন্ত্রের প্রভাবে কী হয়, যে বায়ু দূষণটা খুব কম হয়। নেক্সট, আর্সেনিকের প্রভাবে ব্ল্যাক ফুট ডিজিজ হয়। আর্সেনিকের প্রভাবে ব্ল্যাক ফুট ডিজিজ হয়। সেটা ব্ল্যাক ফুট কি হাতে, পায়ে বা শরীরের বিভিন্ন অংশে কালো কালো ছোপ বা দাগ পড়ে যায়, সেটা হচ্ছে ব্ল্যাক ফুট ডিজিজ। তাছাড়া আর্সেনিকের প্রভাবে আর্সেনিকোসিস রোগ হয়, এটা আপনাদের মনে রাখতে হবে। নেক্সট 43 নম্বর প্রশ্ন কী আছে, জলাভূমিকে জীববৈচিত্র্যের বড় বাজার বা সুপার মার্কেট বলা হয়। জলাভূমিকে, এটাকে বলা হচ্ছে জীববৈচিত্র্যের বড় বাজার বা সুপার মার্কেট, এটা অবশ্যই আপনাদের মনে রাখতে হবে। নেক্সট 44 নম্বর প্রশ্ন কী আছে, যে বিজ্ঞানী এল্টন প্রথম ইকোলজিক্যাল পিরামিড প্রবর্তন করেন। বিজ্ঞানী এল্টন যে এই ইকোলজিক্যাল পিরামিড তিনি সর্বপ্রথম প্রবর্তন করেছিলেন। নেক্সট, তেজস্ক্রিয়তা রক্ষা আইন চালু হয় 1971 সালে। এই সালটা অবশ্যই মনে রাখতে হবে। তেজস্ক্রিয় রক্ষা আইন কবে চালু হয়? 1971 সালে। নেক্সট যেটা আছে কি, এজেন্ডা 21 গৃহীত হয় বসুন্ধরা সম্মেলনে। অর্থাৎ দেখুন, এজেন্ডা 21 ব্রাজিলের রিও ডি জেনেরো শহরে যে বসুন্ধরা সম্মেলন হয়েছিল 1992 সালে, সেই 1992 সালে বসুন্ধরা সম্মেলনে 21 দফা কর্মসূচি কিন্তু গৃহীত হয়েছিল, সেটাই হচ্ছে এজেন্ডা 21 নামে পরিচিত। নেক্সট 47 নম্বর যে প্রশ্ন আছে, দেখুন কি আছে, ভারতের জাতীয় প্রকল্প নীতি গড়ে ওঠে 1987 সালে। ভারতের জাতীয় জল প্রকল্প নীতি গড়ে ওঠে কত? 1987 সালে। নেক্সট 48 নম্বর প্রশ্ন কী আছে, ভারত সম্রাট অশোকের সময়কাল থেকে বন্যপ্রাণী সংরক্ষণের ব্যবস্থা শুরু হয়। এটুকু আপনাদের মনে রাখতে হবে, কোন সম্রাটের সময়কাল থেকে বন্যপ্রাণীকে সংরক্ষণ দেওয়া হয়। হয়তো পরীক্ষায় 4টা অপশান দেবে, সেখান থেকে আপনাদেরকে পিক করতে হবে, সেটা হচ্ছে সম্রাট অশোকের সময়কাল থেকে। নেক্সট 49 নম্বর যে আছে, কী দেওয়া আছে 49 নম্বরে, যে রাজস্থানের ভরতপুরে ভারতের বৃহত্তম পক্ষীরালয় অবস্থিত। অর্থাৎ ভারতের বৃহত্তম পাখিরালয়ের নাম কি? সেটা হচ্ছে রাজস্থানের ভরতপুর। নেক্সট 50 নম্বর যে কী দেওয়া আছে, পৃথিবীর সর্বাধিক জীববৈচিত্র্যময় দেশ হলো ব্রাজিল। জীববৈচিত্র্যময় দেশ হলো গিয়ে ব্রাজিল। নেক্সট 51 নম্বর কী আছে, WWF অর্থাৎ ইন্ডিয়াতে এর সদর দপ্তর কোথায় অবস্থিত? দিল্লিতে অবস্থিত। WWF এর অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড, তার সদর দপ্তর সেটা দিল্লিতে অবস্থিত। নেক্সট 52 নম্বরে কী আছে, সুন্দরবন দিবস পালিত হয় 3 জুন, অর্থাৎ 3রা জুন সুন্দরবন দিবস পালিত হয়। 53 নম্বরে দেখুন কী আছে, EIS, যার ফুল ফর্ম হচ্ছে এনভায়রনমেন্টাল ইনফরমেশন সিস্টেম। নেক্সট 54 নম্বর, টাইফয়েড রোগের ব্যাকটেরিয়াটির নাম হলো সালমোনেল্লা টাইফোসা। নেক্সট, ভার্মি কম্পোস্টিং তৈরি করে কেঁচো কী করে ভার্মি কম্পোস্টিং তৈরি করতে সাহায্য করে। নেক্সট কী দেওয়া আছে 56 নম্বরে, যে জনদায়বদ্ধতা বীমা আইন 1991 সালে থেকে শুরু হয়। জনদায়বদ্ধতা বীমা আইন কত সাল থেকে শুরু হয়? 1991 সাল থেকে। নেক্সট 57 বা 57 নম্বরে দেখুন কী আছে, দ্য ডিসেন্ট অফ ম্যান গ্রন্থটি ডারউইনের লেখা, চার্লস ডারউইনের লেখা ডিসেন্ট অফ ম্যান। তাছাড়া ডারউইনের লেখা একটা বইয়ের নাম কি, দ্য অরিজিন অফ স্পেসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন, অর্থাৎ ন্যাচারাল সিলেকশন বললেও হবে, ন্যাচারাল সিলেকশন। অর্থাৎ ডারউইনের লেখা বইটার নাম কি, দ্য ডিসেন্ট অফ ম্যান, আর এটা হচ্ছে ন্যাচারাল সিলেকশন। নেক্সট কী দেওয়া আছে, যে স্পেসিস প্যান্টোরাম গ্রন্থটির লেখা হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। স্পেসিস প্যান্টোরাম, লিনিয়াসের লেখা বইয়ের নাম হচ্ছে গিয়ে স্পেসিস প্যান্টোরাম। নেক্সট 59 নম্বরে কী আছে, অরুণাচল প্রদেশের নামাধাপা ব্যাঘ্র প্রকল্পটি অবস্থিত। এখানে থাকতে পারে প্রশ্ন, যে নামাধাপা ব্যাঘ্র প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত বা কোথায় অবস্থিত, 4টা অপশন দিয়ে দিবে। নেক্সট 60 নম্বরে কী দেওয়া আছে, ক্যাডমিয়ামের প্রভাবে ইটাই রোগ হয়। তো এই ইটাই রোগের কারণ কি, ক্যাডমিয়ামের প্রভাবে কোন রোগ হয়, 4টা অপশন দিয়ে দিবে। তবে আরেকটা জিনিস বলে রাখি, যে ইটাই রোগের আরেকটা নাম হচ্ছে কি আউচ রোগ। অবশ্যই মনে রাখবেন আউচ রোগ। ইটাই না দিয়ে আউচ যদি অপশান দিয়ে দিল, তাহলে সঠিক উত্তর হবে আউচ কিংবা ইটাই থাকলে ইটাই। তো এটা হচ্ছে ক্যাডমিয়ামের প্রভাবে এই রোগটা হয়ে থাকে। তো এই ছিল আজকের ভিডিওর মোট 60টি প্রশ্ন।
এর পরের ভিডিওতে আবার 30টি প্রশ্ন নিয়ে আসবো। টোটাল আপনাদেরকে আমি বলেছিলাম যে 90টি প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে, অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষাকে কেন্দ্র করে 90টি প্রশ্ন আপনাদের সামনে নিয়ে আসবো। আশা করি সেগুলো পড়ে রাখতে পারলে অনেকগুলোই প্রশ্ন আপনারা হয়তো পরীক্ষায় কমন পেয়ে যাবেন। তো যাই হোক, আজকে যে পর্বে আলোচনা, সপ্তম পর্বে আরও 30টা প্রশ্ন নিয়ে আসবো, অর্থাৎ টোটাল 90টা প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরবো। তো যাই হোক, ভিডিওটি এখানে শেষ করছি। এরপরের ভিডিওতে আবার আরেকবার আপনাদের সামনে দেখা হবে। ততক্ষণ মধ্যে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।